স্পিরিচুয়ালিটি আমার কাছে হচ্ছে মনের সাথে আত্মার একটা কানেকশন। তুমি গানের জগতে এসে সেই স্পিরিচুয়ালিটি কিভাবে খুঁজে পাও, আদৌ খুঁজে পাও? আমি যখন মঞ্চে উঠি তখন আমার উপরে রামকানু ভর করেন। তোমার গান কি করে তুমি মেডিটেশন ওই জায়গাতে নিয়ে গেলে? নমস্কার, আমি শাওলি। আজকে আমি আবারও চলে এসেছি। আমার সঙ্গে আজকে যিনি অতিথি হিসেবে আছেন তাকে আপনারা জানেন, চেনেন এবং অবশ্যই খুব খুব পরিমাণে শোনেন। আমি আর কথা বাড়াবো না। আজকে আমাদের সঙ্গে আছেন ভূমির সৌমিত্র রায়। আজকে সৌমিত্রদাকে আমরা পেয়েছি আমাদের আড্ডায়। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এই চ্যানেলে এইখানে আজকে এই দিনে মঙ্গলবার ইনি কেন, তাই তো? এই কেনর প্রশ্নটা দিয়েই আমরা একদম সোজাসুজি শুরু করছি এবং এই কেনর প্রশ্নটা নিয়েই আমি যাচ্ছি আজকে সোজা সৌমিত্রদার কাছেই আগে। যে কারণে তোমার সাথে আমার এর আগে বিস্তর বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কখনো এই স্পিরিচুয়ালিটি ব্যাপারটা নিয়ে আলোচনা হয়নি, কথা হয়নি। কিন্তু যদিও অবভিয়াসলি তোমাদের হরিশ্চন্দ্রপুরে রামকানুর আলোচনা সব সময় হয়, সে প্রসঙ্গে আসছি। তার আগে আমাকে একটু বলো যে তোমার কাছে স্পিরিচুয়ালিটি মানে কি? স্পিরিচুয়ালিটি আমার কাছে হচ্ছে মনের সাথে আত্মার একটা কানেকশন। আচ্ছা। মন আর আত্মা যদি এক হয়, মানে যদি দ্বন্দ্ব না হয় দুটোতে, তোমার মন একটা কথা বলছে, তোমার হৃদয় আর একটা কথা বলছে, তাহলে কিন্তু তুমি একটা সিচুয়েশনে প্রবলেমে পড়বে। কাজে দুটোই যদি অ্যাগ্রি করে, দুটোই যদি থামস আপ সিগন্যাল দেয়, তাহলে আমার মনে হয় ইউর ফাইন। এটা আমার কাছে হচ্ছে স্পিরিচুয়ালিটির মানে মেন কি বলবো, একদম মূল, হ্যাঁ, বেসিক জিনিস। তোমার যে লাইফটা আমরা এতদিন ধরে দেখে এসেছি, তুমি আমাকে বলো এখানে মানে তুমি গানের জগতে এসে সেই স্পিরিচুয়ালিটি কিভাবে খুঁজে পাও, আদৌ খুঁজে পাও? পুরোপুরি। কারণ আমি দেখেছি যে আমি স্টেজে উঠলে বা ভয়েসটা চেক করার সময় বা যখন প্রোগ্রামটা শুরু হয়, আমাকে পুরোপুরি ভর করে মনে হয় রামকানাই, বলরাম কানাই, আমাদের বাড়ির গৃহ দেবতা। আমি নিজেকে ওদের ঠিকানায় নিয়ে যাই বা আস্থা পাই যেখানে, আর ওরাই আমাকে গাইড করে। এবং চোখটা বন্ধ করলে আমি প্রত্যেকটা গানের মধ্যে আমার মূল কাজ কি, গায়ক হিসেবে সুরে গাওয়া এবং আমার গানের যে লিরিক্স সেগুলোকে মানুষের কাছে পৌঁছানো, মানে ওটার মানে বা ওটার ফিলিং। এখন একটা মজার গান তো আমি সিরিয়াসলি গাইবো না, বা একটা সিরিয়াস গান আমি মজার ছলে গাইবো না। ওইগুলো আমাকে গাইড করে আমার বলরাম কানাই। যখন মানে প্রত্যেকটা গানের আগে আমার একটা মুড সেট হয়, হ্যাঁ, সেটা চখার দেশি বলো, মনে আর নাই রে বলো, কামসারসে বলো, নাজাম বলো, যেগুলোই হোক, আমাকে ওই পরিবেশটার মধ্যে বা আমার মনের পরিবেশ যদি বলো, আমার মনের পরিবেশের মধ্যে কিন্তু প্রবেশ করে রামকানাইয়ের ভাবনা চিন্তা। আমি ভাবি তখন যে চখার দেশে পৌঁছতে হবে আমাকে, মনে আর নাই রে ওই নদীতে আমাকে বাইতে হবে, নাজামে আমাকে ওই জেদটা রাখতে হবে, না ঘরে যাবো না আমি মাছ না ধরি না। এই যে ফিলিংগুলো, এইগুলো কিন্তু চট করে আসবে না, কারণ এত ভ্যারাইটি না আমাদের গানের মধ্যে, যে প্রত্যেকটা গানে, এখন দুষ্টু হাওয়া বলো, আগে চন্দানি গাইতো, এখন আমি গাই, কি সুন্দর একটা গান, সেই দুষ্টুমিটা আনতে হবে। সেই দুষ্টুমি না আনলে কিন্তু গানটা আমি যদি সিরিয়াসলি গাই তাহলে চলবে না। তো এইগুলো আছে, মানে এই প্রত্যেকটা গান গাইবার সময় তোমার মনে হয় যে যে ওই যে না ঘর যাবো না আমি মাছ না ধইরা, যে আমি তোমাকে না পেয়ে আমি ছাড়ছি না, কারেক্ট, এই ব্যাপারগুলোকে তুমি কোথাও একটা
না, ওইটা একটা মজার ছলেই লিখেছিলাম হ্যাঁ। এবং মর্নিং ওয়াক করতে করতে লিখেছিলাম। নাজম নাজম কথাটা আমি জুড়েছিলাম পরে। হাঁটার স্পিডটা ছিল নাজম নাজম, আমার পাগুলো ওইভাবে চলছিল এবং না ঘরে যেমন আমি মাছ না ধইরা মূল সুর টুর সব হয়ে গেছিলো, কিন্তু একটা ক্যাচ লাইন একটা পাচ্ছিলাম না। তখন হাঁটতে হাঁটতে ওইটা আমার মাথায় এসেছিল, তো কি হতে পারে। আর নাজাম কথাটা কিন্তু আসলে অহমিয়া, আচ্ছা, বাংলা কথা না, বাংলা কিন্তু, কথা না, হ্যাঁ, কিন্তু লোকে বোঝে। হ্যাঁ হ্যাঁ, So it's okay. মানেটা, হ্যাঁ হ্যাঁ, তো এই মানে আমার কাছে প্রত্যেকটা গান স্বপ্ন একটা সুন্দর একটা গান। এক স্বপ্ন সেজে সে এসেছিল, কিছু কথা বলে সে চলে গেল, ঘুম না ভাঙিয়ে সেই পরী আমার নতুন পৃথিবীটা রেখে গেল। এই যে আশা, এই আশাটাকে আমাকে পেশ করতে হবে, মানে অডিয়েন্সের কাছে পৌঁছতে হবে। স্মৃতি স্মৃতি বলে যে গান, মানে অনেক গান আছে, আমি প্রত্যেকটা গান বলতে পারবো না এখন, মানে বললে প্রচুর সময় লাগবে। কিন্তু মানে এক একটা গান যেরকম কপালের দোষ, তারপর ও দাদা ভাই, এই ও দাদা ভাই হচ্ছে তুই 1 লাখ পেলি 2 লাখ পেলি, আজকে দেখো আজকের দিনে কি প্রাসঙ্গিক। তুই 1 লাখ পেলি 2 লাখ পেলি 3 লাখে মন ভরল না, রঙিন 1 কোটি টাকাতে দাদা ভাই তোর বালিশ নরম হলো না। কি মানে, কি মানে চাওয়ার কোনো শেষ না, রঙিন টাকা, হ্যাঁ, ব্ল্যাক মানি, স্টে কম কম নিয়ে থাকো কিন্তু ভালো থাকো, সুখে থাকো। এইগুলো মানে দেখ, আমার বাড়িতে এমন একটা পরিবেশ যে আমি বড়ই মানে জন্মেইছি একটা বিশাল পরিবারে, যেটা প্রচুর ঐতিহ্য, মানে আমাদের মালদা যে হরিশ্চন্দ্রপুরে জমিদার পরিবার। অথচ আমি কিন্তু বাঁচি একেবারে একজন সাধারণ নাগরিকের মতো, একদম জিরো, কোনো অ্যাটিটিউড। মানে আমার গ্রামের ছেলেরা তো অন্তত মানে বলে যে দাদা এক সময় আমরা ভাবতাম আপনার ধারে কাছে যেতে পারবো না, কিন্তু আপনি যে এরকম আমরা কল্পনা করতে পারিনি। সেটা তোমার জমিদার বাড়ির ছেলে হিসেবেও তোমার যেরকম বাঁচা, ঠিক একইভাবে তোমাকে জীবন আবারও এনে দিয়েছিল যে তুমি ভূমির ফাউন্ডার মেম্বার হিসেবেও, ভোকালিস্ট হিসেবেও তুমি ওই রকম একটা ব্যাপার তোমার মধ্যে রাখতে পারতে, একটা ওই রকম মিশবো না, তুমি সেটাও রাখোনি। এটা কি তোমার সেই স্পিরিচুয়ালিটিরই আমি বললাম না, সহজ সরল থাকার ব্যাপারটা? আমি যখন মঞ্চে উঠি তখন আমাকে আমার উপরে রামকানু ভর করেন, মঞ্চ থেকে নেমে গেলে আমি যে ব্যাক টু। এই রামকানুর বিষয়টা আমাদের একটু বলো আমাদের বন্ধুদের। রামকানাই হচ্ছে আমাদের গৃহ দেবতা, প্রায় 300 বছরের পুরনো আমাদের মন্দির বাড়িতে। এবং আমার ঠাকুর দাদার বাবা, মানে গ্রেট গ্র্যান্ডফাদারের বাবা, উনি স্বপ্ন দেখেছিলেন আমাদের পুকুর পাড়ে বলরাম কানাই, আমার গ্র্যান্ডফাদার তার বাবা। হ্যাঁ, তোমার গ্রেট গ্র্যান্ডফাদার, বোঝাতে পারলাম? গ্রেট গ্র্যান্ডফাদার, হ্যাঁ। সো এখন উনি স্বপ্ন দেখেছিলেন, যা শুনেছি আমি জেঠুদের কাছে, যে রামকানাই, বলরাম কানাই আমাদের পুকুর পাড়ে মানে হাঁটছেন, খেলছেন বা ওরকম একটা কিছু, বা বাঁশি বাজাচ্ছেন, আমি ঠিক জানি না। তখনই উনি ঠিক করে নিয়েছিলেন যে এরকম স্বপ্ন যখন দেখেছি ওনাদের পুজো করতে হবে। তখন সেই রাজস্থান থেকে মূর্তি তৈরি করে, তখনকার দিনে কুড়িয়ে এনে সেই পাথরের মূর্তি এখনো আমরা নিষ্ঠার সাথে পালন করা হয়। এবং হাজার হাজার মানুষ আছে আমাদের দোলের, পঞ্চম দোলের দিন, মানে অন্তত 20,000 লোক। আমি বলছি পুলিশের ব্যবস্থা করতে হয়, কারণ আমরা বাজির একটা ব্যবস্থা করি। বলরাম কানাই যখন নাচ ফিরা করে যখন ফেরত আসেন, তখন একটা বাজির একটা প্রদর্শনী হয়। নাচ ফিরাটা একটু বলো। নাচ ফিরা হচ্ছে পুরো গ্রাম ভ্রমণ করে ওই বলরাম কানাই আমাদের, আমরা কাঁধে দোলটা নিয়ে হাতে এইভাবে দোলটা ধরি, আচ্ছা, হ্যাঁ, ধরে পালকির মতো, পালকি তো কাঁধে, এইটা এইখানে ধরে আমাদের বাড়ির ছেলেরাই
খালি পায়ে ধুতি পাঞ্জাবি পরে সাদা হুম, গোটা গ্রাম ঘোরেন তিনি, হ্যাঁ। ঘোরান। এবং এটা এটা আমাদের পরম্পরায় বলতে পারো, বা বাড়ির ঐতিহ্য ধরে রেখেছে প্রত্যেকটা ছেলে। আমাদের বাড়ির মধ্যে অনেকে আছে যারা বিভিন্ন রাজনৈতিক মত আছে তাদের, কিন্তু এইখানে সবাই এক। এভরিবডি ইজ দ্য সেম। এক থালায় আমরা ভাত খাই, হ্যাঁ, ভাই বোনেরা, দাদারা সব। এখন তো নাতি ফাতি হয়ে গেছে, হ্যাঁ। আমার নেই, কিন্তু সবাই, মানে আমার হ্যাঁ, ভাইপোদের হ্যাঁ। ছেলেপুলে হয়ে গেছে। ভাইপো, ভাইজি, তারপরে ভাগ্নি, ওদের সব, ওরা সবাই আসে জানো, হ্যাঁ, মানে দোলের সময়, মানে পুরো মানে সমস্ত ভরাট জেনারেশনের, একটা ভরাট ব্যাপার থাকে। হ্যাঁ। 70-80 জন পরিবারের মেম্বাররা আসে, আর বাড়িটাও সেরকম। এখন রামকানুও কত আনন্দিত হয়ে ওঠেন, রামকানু দারুণ একেবারে চেহারা। পুরো মানে একদম মজায় থাকে, ফুল গ্ল্যামারে ওরা ফেটে পড়েন। আহা, আহা। এটা তো হ্যাঁ, নাচ ফিরা করে। আর এই যে নাচ ফিরা করার মধ্যে কি এইটাই তোমাদের মোটামুটি উদ্দেশ্য তো, যে যাতে তার আশীর্বাদে সম্পূর্ণ গ্রামের সকলে ভালো থাকে? গ্রামে একটা কথাই আছে, যে প্রচলিত কথা হয়ে গেছে, হুম, যে হরিশ্চন্দ্রপুরের হোলি হ্যাঁ, আর কলিগ্রামের গলি হ্যাঁ, আর আরেকটা কোথাকার বলি, আচ্ছা, ওইখানকার হ্যাঁ, হ্যাঁ, না দেখলে মালদা চিনবে না, আচ্ছা, মালদা কেউ চেনে না। এই এই যে কথাটা, কিন্তু এটা মানে একটা, তোমাদের ওই হোলির উৎসবটা কি ও বাড়ির এতটাই বড় হয়ে তুমি গেছে? বিশ্বাস করবে না, আমি নিজের চোখে দেখেছি মুসলিম ফ্যামিলিজ, হুম, হুম, মানে যখন নাচপিটা যায় তখন তো হাজার হাজার মানুষ রাস্তায়, তখন রাত্রি 12টা 1টা থেকে শুরু হয়, আর ও হোল ভোর, নাইট। হ্যাঁ, হোল নাইট। আর Whole night। ভোর 4টের সময় কি 3:30-র সময় বলরাম কানাই বাড়ি ফেরেন। আচ্ছা, হুম, ঘরে এলো রাম কানু বাজাইয়া বেনু, আমরা গাই তখন। আচ্ছা, সেখানে ওই যে যাওয়ার পথ বা ফেরার পথ, হ্যাঁ, আমি মুসলিম ফ্যামিলিজদের দেখেছি আবির দিতে, কত মানুষ নিতে পারেন, ঠিক। মানে ওর ওই গ্রামের একটা প্রেমের, ব্যাপার না, হ্যাঁ, গ্রামের একটা একসাথে গ্রামের থাকার ব্যাপার, একটা হ্যাঁ। ব্যাপার। এবং দে ডোন্ট মাইন্ড, ওদেরকে এটা যদি হ্যাঁ। রঙও দেওয়া হয়, দে ডোন্ট মাইন্ড। এই হচ্ছে মানে রামকানের। এই হলো মানে প্রেম, প্রেম ভক্তি, এই জায়গা, ঠিক। আর রামকানু না থাকলে আমি আজকে বেঁচেও থাকতাম না। না, কেন? একটা সময় ছিল যখন আমি অতিরিক্ত ড্রিঙ্ক করতাম, হুম, ড্রাগস নিয়েছিলাম কিছু। আচ্ছা, এই তোমার ভূমি গান শুরুর পরে? না না, ভূমি শুরু অনেক অনেক আগে। মানসিক অবস্থা আমার ভালো ছিল না তখন। আচ্ছা, তো ওই জালে ফেসে গেছিলাম আমি, মানে নিজের জাল নিজেই, হুম, নিজের কবর নিজেই খুঁড়ছিলাম, মানে ওরকম অল্প বয়সে যেসব, তখন কোনোভাবে আমি রামকানুর মন্দির পৌঁছেছিলাম, আমার ঠিক মনে নেই, কিন্তু একটা জিনিস যেটা মনে আছে সেটা হচ্ছে ফারাক্কার ওপর দিয়ে যখন ট্রেনটা যাচ্ছিল, কোন ট্রেনে গেছি আমার মনে নেই। আচ্ছা, তখন তুমি কিভাবে কলকাতা টিকিট- থেকে যাচ্ছিলে? হ্যাঁ, কলকাতা থেকে আমি হঠাৎ আমাকে বেরিয়ে। টেনে নিয়েছিল রামকানু। হুম, হুম, মানে যাচ্ছি তখন ফারাক্কার ওখানে দরজাটা খোলা, হুম, আর নিচের জলটা দেখতে পাচ্ছি যে হুড় করে কয়েকটা স্লুইস গেট খোলা থাকে। আমার ইচ্ছা করছে ঝাঁপ দিই, ঝাঁপ দিই, ঝাঁপ দিই। মানে এরকম করতে করতে একটা লরি যাচ্ছিল, মানে ট্রেনের পাশ দিয়েই যাচ্ছে, মোটামুটি একই স্পিডে। বলছে ক্যা কর রে ও? তখন আমি হুঁশে ফিরেছি সম্বিতটা আর কি। ফিরে, হ্যাঁ, হ্যাঁ, তো করিনি আর, মানে ওটা ঝাঁপ দিইনি, ভাগ্যিস। হ্যাঁ, তারপরে হরিশ্চন্দ্রপুর পৌঁছেছি, আমার খুব ভেগলি মনে আছে একটা রিক্সা, হুম। সে আমাকে চিনতে পেরে আমাকে বাড়ি নিয়ে গেছিল। তুমি টাকা পুরো পয়সা একদম কিছু ছিল মানে একটা না, ঘুরেছিলে পুরো, পুরো ডেজড অবস্থায় ছিল। হুম, আমি কোনো রকমে রামকানুর দালানে গিয়ে পৌঁছে হুম, বসে রামকানুর মানে দৃশ্যটা দেখে আমি হাওয়া করে কাঁদতে শুরু করেছিলাম। ওই যে কাঁদলাম না, অনেকক্ষণ ধরে কেঁদেছি। আচ্ছা, হয় আমাকে তুলে নাও, না হয় আমাকে শুধরে দাও, আমাকে ঠিক করে দাও, হুম, আমি এই কষ্টে বাঁচতে চাই না। হুম, তখন একটা ইনার ভয়েস, হ্যাঁ, যা তুই আর কাঁদিস না, মানে তোকে এবার হালকা হ, মানে এরকম একটা যখন
মানে ভেতর থেকে অনুভূতি হলো, বিশ্বাস করবে না 2-3 সেকেন্ডের মধ্যে আমি কেমন একটা ফ্রেশ হয়ে গেলাম। ওই অবস্থা থেকে আর কিচ্ছু নেই তো, একদম কিছু আমি fresh। তখন এই হ্যাঁ, হঠাৎ হঠাৎ করে। এই হয়ে গেলাম, হ্যাঁ, বুঝতে পারলে? মানে ভালো। পুরোটা হ্যাঁ, ট্রান্সফর্ম হয়ে গেলাম 3-4 সেকেন্ডে ওই ওটা শোনার পর। শোনার পর। সেই জন্য আমার অন্ধ বিশ্বাস রামকানাইয়ের উপরে। হুম, হুম, তারপর ওখান থেকে যখন বেরোচ্ছি, হুম, অনেকক্ষণ মানে জানি না কয়েক ঘন্টা আমি ওখানে রামকান্ন দালানে চুপচাপ বসেছিলাম, কেঁদেছিলাম অনেক। তখন জেঠু শুনেছিল ওপর থেকে, আচ্ছা, যে ছোট জেঠু আমার। হুম, তখন উনি এসে বলছেন, যা তোর ঘরে যা, হুম, তুই আর চিন্তা করিস না। হুম, এই যে জেঠু মানে এত সুন্দরভাবে আমাকে বললো, যা তুই তোর ঘরে যা, আর চিন্তা করিস না। হুম, ইউ ওয়ন্ট বিলিভ ইট, আমার কোনো উইথড্রল সিমটম হলো না, কোনো অসুবিধা হয়নি, কিচ্ছু না। অথচ তুমি কি সাংঘাতিক হ্যাঁ, নেশাগ্রস্ত আমি ছিলে। অনেকটাই নেশা করতাম। হ্যাঁ, আমি এবং আমার কয়েকটা বন্ধু, আমার তো 90% বন্ধু মারাই গেছে। হুম, হুম, মানে হয়তো তখনই কয়েকজন মারা গেছিল ওভারডোজ হ্যান ত্যান, কিন্তু পরে আমি শুনলাম যে এও মারা গেছে, সেও মারা গেছে। হুম, মানে বেঁচে আছি আমরা কয়েকজন, হুম। ভাগ্যিস বেঁচে আছি। এবং অদ্ভুতভাবে তুমি ওই অবস্থায় গেলে এবং কয়েক সেকেন্ডের মধ্যে পুরোটা তুমি আবার নর্মাল। নর্মাল মানে তুমি বলছো তোমার কোনো উইথড্রল সিম্পটম হয়নি, কোনো একদম না। কিচ্ছু হয়নি, কোনো বললো তো অস্বস্তি নেই। আমাকে কানে ভেতর থেকে বললো, অন্দরমহল যদি কিছু বলে, হুম, হুম, সেখান থেকে বললো যে যা, হুম, মানে তোকে আর কাঁদতে হবে না, আর কাঁদিস না। হয়তো শুনতে পেয়েছিল আমার কান্না। নিশ্চয়ই, নিশ্চয়ই, নিশ্চয়ই। আমি রোজ আমার দিনটা শুরু করি, রামকানুর ছবি আছে আমার বিছানার পাশে, ওদের দিকে একবার তাকিয়ে হাই হ্যালো করি, মানে নর্মাল একদম আমার একদম ঘরের বন্ধুর মতো। বন্ধুর হ্যাঁ, মতো। আর ফোনটা যখন খুলি হুম, তখন রামকানুর ছবিটা আছে স্ক্রিনে, হুম, ওটাকে আগে কপালে ঠেকাই, হুম, চরণটা হুম, ওটা আগে কপালে ঠেকাই, তারপরে যা। পৃথিবীর সমস্ত জায়গায় আমি দুর্গাপুজোয় পারফর্ম করেছি, অনেক জায়গায়। হুম, আমি কিন্তু গিয়ে চরণামৃত নেওয়া বা অঞ্জলি দেওয়া ওই ওইসব আমি একদম করি না, আমার আসে না ওটা। হুম, একবার শুধু আমার একটা মারাত্মক ফিলিং হয়েছিল তিরুপতি, আচ্ছা, অনেকে গেছিলাম, বনিও ছিল, আচ্ছা, ওরা সবাই মানে মাদুরাই টেম্পল বলো, মানে মীনাক্ষী টেম্পল বলো, নানা রকম সাউথ ইন্ডিয়া ট্যুর ছিল আমাদের। মানে 8-10টা কি বলে ওইগুলোকে ডেস্টিনেশনে গেছিল, মন্দিরে সব মন্দির ঘুরেছে, টন্দির হ্যাঁ। ঘুরে, মানে তীর্থ আর প্রত্যেকটা জায়গায় গিয়ে সব পুজো দিচ্ছে। আমার কথা হচ্ছে ঠাকুর একটাই, হুম, সে আমার মনের মধ্যে, আমার হৃদয়ের মধ্যে, হুম, তার বাইরে নেই। হুম, যদি প্রার্থনা করতেই হয় ওইখানে করো। তিরুপতিতে যেটা হলো, যেহেতু ওইখানে মানে অনেকটা উঠে, তারপরে ওই 50 টাকার তখন লাইন টিকিট কেটে মানে একটু এগিয়ে যাওয়া যায় সেরকম একটা ব্যবস্থা ছিল। তো আমি ফেঁসে গেছি লাইনে, হুম, হুম, সবাই ছিল আমাদের প্রায় 7-8 জন আমরা গেছিলাম। একটা কিন্তু মানে অদ্ভুত ফিলিং হলো আমার, যেটা আর কোথাও হয়নি, রামকানুর সাথে হয় হ্যাঁ, আর তা না তো হয় না। ওই তিরুপতিতে হলো। হ্যাঁ, ওই ভেতরে যখন প্রবেশ করলাম না, আই ফেল্ট এনার্জি। আচ্ছা, মেবি যে সুন্দর সাউন্ড অ্যাম্বিয়েন্স ছিল, একটা ব্যাকগ্রাউন্ডে একটা একটা সাধারণ একটা কিছু একটা বাজছিল, কোনো একটা রাগ মানে রিপ্লে করে যেতে পারে, বাজিয়েই যাচ্ছে। আর তিরুপতি মূর্তির সামনে হুম, তুমি 2 সেকেন্ডও পাবে না, মানে পুরো সময় লাইনটা ঘুরতে থাকছে ঘুরতেছে, তো, হুম, ওই যে 1 সেকেন্ডের মধ্যে আমার মনে হলো there is a ডাইরেক্ট কমিউনিকেশন। আমি জানি না ওখানে কোনো ম্যাগনেটিক কিছু আছে কিনা, কিন্তু একটা ভালো লাগলো, একটা ভালো লাগার একটা অনুভূতি, ওটা ভালো লাগলো। বাট তাছাড়া আমি কোনো সেভাবে সেটা তোমার বড় হওয়া, যেহেতু তুমি মানে বড় হয়েছো, পড়াশুনো করেছো,
একদম একটা অন্যভাবে অন্য জায়গায় কোনো রকম এই প্র্যাকটিসগুলোর সঙ্গে ছিলে না। তুমি তো বাড়িতে, তুমি তো বোর্ডিংয়ে না, থেকে কিন্তু বাড়িতে তো সব পুজো হতো, আসছো। হ্যাঁ, বাড়িতে তো বাড়িতে পুজো হতো, যেতাম। আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে রামকানুর মন্দিরে যখন সন্ধ্যেতে আরতি হয়, সন্ধ্যেবেলা আরতি হয়, তখন এখন আমার ইয়ে হয়ে গেছে, মানে আগে জেঠু বেঁচে থাকতে জেঠু ওটা পাঠ করতেন, কীর্তন হতো, মানে সবাই মিলে হরে কৃষ্ণ আমরা করতাম গানটা, মানে সবাই করেছে, খুব কি সুন্দর লাগে। আর আমার ভাইরা আমরা সবাই খোল করতাল নিয়ে, আর আমার বড়দি হারমোনিয়াম নিয়ে সবাইকে ধরে রাখতো, অসাধারণ একটা পরিবেশ হয়। তারপরে জেঠু হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে এটা পাঠ করতেন, তারপরে আমরা ওম শান্তি বলে, ওম শান্তি 3 বার বলে শেষ করতাম। এখন কি জানি আমাকে বলতে হয় ওটা, আচ্ছা কি করে হলো আমি জানি না, ট্রানজিশনটা হয়তো কারোর মুখস্থ ছিল না, আমি জেঠুরটা শুনে শুনে মুখস্থ করে তারপর ওটা পড়লাম, ওটার মানেটা কি, তারপরে ওটা আমি বলি। এখন প্রত্যেক দিন যখনই আমি আরতিতে যাই, একা থাকলেও বলি, ভাল লাগে বলতে। আরেকটা হচ্ছে তোমার সাউন্ড চেক যখন করি, আচ্ছা সাউন্ড চেক যখন ভূমির সাউন্ড চেক হয়, তখন সবাই হয়ে গেল, হেমু বলে সমুদয় এবার তোমার ভয়েসটা করো না, আমি কিন্তু সাউন্ড চেকটা করি চোখটা বন্ধ করে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশু গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये ॐ शान्ति ॐ शान्ति ॐ शान्ति हरि ओम তৎসৎ, এই দিয়ে শেষ করি। এবং সাউন্ড চেকটা আমার ওইভাবে হয়, আমাকে অন্য গান গাইতে হয় না। এই 1 মিনিটের মধ্যে তোমার পুরো তোমার ব্যালেন্সিংটা হয়ে যায়। এবং তোমার এই অনুষ্ঠানটা বোধহয় মানে ডেডিকেট করাও হয়ে যায় পুরোটা তার কাছে, যে বাকিটা তুমি দেখে নিও, তুমি সামলে দিও। একদম, একদমই তাই। হ্যাঁ, যতটা সম্ভব আমরা আমাদের তরফ থেকে সেফ থাকতে পারি, বাকিটা তুমি গুরু দেখে নিও। আর যখন ওই হরিবোল যেটা হয় তখন ওই কামশাস্ত্রীর শেষে একদম তোমরা সকলে তখন আমি মনে করি আমি রামকানুর মন্দিরে এবং হরিশ্চন্দ্রপুরবাসী হোক বা যেই হোক, আমার সামনে সবাই আছে, সবাই হাত, কোটি কোটি মানুষের হাত তুলিয়ে আমি হরিবোল গাইয়েছি। তুমি ভাবো আমাদের 1898 অনুষ্ঠান হয়েছে, প্রত্যেকটা অনুষ্ঠানে আমি সবাইকে দাঁড় করিয়েছি, এমনকি বিমান বোস, আমি ভীষণ ভালোবাসি ওনাকে, হ্যাঁ খুব মজার লোক, খুব মিশুকে লোক। উনি হিউস্টনে একটা অনুষ্ঠানে ছিলেন, বোধহয় 2006, জানি না ঠিক মনে নেই। তো সেখানে বিমানবাবু বসে আছেন, সবাই দাঁড়িয়ে গেছে হাত তুলে, বিমানবাবু বসে আছেন, আমরা ও বিমানবাবু উঠুন না একটু 2 মিনিটের জন্য, কি হবে, কোনো ক্ষতি নেই, ও মা উঠে পড়লো। এত সুইট লাগলো আমার এটা, যে স্পোর্টিং একটা ব্যাপার একদম। যে কোনো জায়গায়, যখন সঙ্গীত মেলা হতো এই দেশপ্রিয় পার্কে দেখতাম না, সামনে পুরো লাইন ওইখানে, এবং ওখানে তো অল্প বয়সী ছেলেপিলেরাও আছে, এবং সব একটা মিক্সড ক্রাউড থাকতো ওখানে। কদিন আগে আমাদের 1 মাস আগে আমাদের যাদবপুর ইউনিভার্সিটি যেটা হলো, ওরা আমাকে বলছে যে আমাদের ইতিহাসে এত লোক হয়নি, স্ট্যাম্পিড হয়ে গেছিল, আমাদের 25 মিনিট বন্ধ রাখতে হয়েছিল অনুষ্ঠানটা, কারণ 4-5 জন ইনজয়ার্ড হয়ে গেছিল, যা শুনলাম। এখন আমি বন্ধ রেখেছি অনুষ্ঠান সেই সময়, কিন্তু পরে যখন হরিবোলটা হয়েছে না, মানে মনে হচ্ছে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড গাইছে একসাথে, মানে অন্য ওইখানে কত ছেলে হিন্দু, কত ছেলে মুসলিম, কেউ জানে না, কে আছে জানার, প্রত্যেকের হাত উপরে, একদম।
আলটিমেটলি ইটস কৃষ্ণা, আমার কাছে কানাই, বলরাম কানাই, হ্যাঁ, এবং ওদেরকে ভেবেই তো গাই। হ্যাঁ, এইটাই মানে তুমি যে, আমি এই জায়গাটাতেই আসছিলাম, ঠিক একদম তুমি আমাকে সেই জায়গাতেই নিয়ে চলে এলে, যে তুমি আজ থেকে এতগুলো বছর আগে, তোমার তো প্রায় মানে ভূমির যাত্রা কত বছর হলো? 27 বছর কমপ্লিট হবে। আমি 25 ভাবছিলাম, আচ্ছা 27 হয়ে গেল। এবং তুমি যখন শুরু করেছিলে সেই সময় থেকে আজকে যে তুমি যখন স্টেজে উঠছো, গানগুলো গাইছো, তোমার তো স্টেজটাই আর একটা পুজোর জায়গা। স্টেজটা, আমি সবাইকে বলি যে এই স্টেজে কেউ আসবেন না, এই মঞ্চটা হচ্ছে আমার মন্দির, ঠিক, আমার প্রার্থনার জায়গা। প্লিজ এসে ডিস্টার্ব করবেন না, ডিস্টার্ব করলে আমি বন্ধ করে দেবো। আর লোকে শুনে, কারণ ওটা সত্যি আমার পুজোর জায়গা, মেডিটেশনের জায়গা, আমার প্রার্থনার জায়গা। তোমার গান কি করে তুমি মেডিটেশন ওই জায়গাতে নিয়ে গেলে? গানটা হচ্ছে মেডিটেশন, তো পুরোপুরি মেডিটেশন। কি করে সেটাই একটু বলো। এখন প্রত্যেকটা নোট তোমাকে ঠিক গাইতে হবে। এবং আমি একটা স্বপ্ন দেখেছিলাম, বলছি, শেয়ার করছি। আমার এক খুব 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 প্রিয় দাদা, পিস্তুত দাদা, আমার হরিশ্চন্দ্রপুরেই থাকতো। সেই দাদা, শান্টুদা, মারা গেলেন ঠিক ভূমিষ্ঠ হওয়ার ঠিক 2 সপ্তাহ আগে, 10-12 দিন আগে। কিন্তু আমাদের রিহার্সালগুলো শুনেছিল, গানগুলো শুনেছিল, পচা কাকার গান শুনেছিল, মনে আর নাই রে শুনেছিল। বছর 2-3 পরে আমি একটা স্বপ্ন দেখলাম, দাদা চলে যাবার পর খুব কেঁদেছিলাম। আমি কারোর জন্য কাঁদি না, আমার বাবা মার জন্যও আমি কাঁদিনি। সত্যি, মৃত্যু ইজ এ পার্ট অফ লাইফ, ইটস আ প্রসেস। কিন্তু দাদা চলে যাওয়ার পরে মনে হলো যে আমার একটা মানে অংশ চলে গেল। মানে এত ক্লোজ ছিলাম আমরা দুজনেই, মোহনবাগান ফ্যান, পাগলের মতো ফ্যান আমরা ছিলাম। তো দাদা স্বপ্নে এসে হঠাৎ দেখি দাদা আমার পাশে দাঁড়িয়ে আছে, তবে একটা সাদা পাঞ্জাবি পরে, আরো সুন্দর দেখতে, মনোজ কুমারের মতো দেখতে ছিল, আরো সুন্দর দেখতে ছিল। সেই দাদা দাঁড়িয়ে আমার পাশে দাঁড়িয়েছে। আমি বলি, তুই এখানে? যে আমি ঘুরে ঘুরে তোর গান শুনেছি, ভালো হয়েছে, ভালো গাইছিস, এরকম মানে একটা কিছু। আমি বললাম, আর কি ভালো, আর কি, তুই তো সব জানিস, তুই তো সব কিছু জেনে গেছিস, আরো ভালো কি করে গাইবো? বলছে, শব্দ না করে গা, শব্দ না করে তুই গা, দ্যাট ইজ দ্য আলটিমেট মেডিটেশন। আমি যখন এই ঘটনাটা, তারপর দাদা হঠাৎ আউট, এই ঘটনাটা দাদার এক শালি যে রশিদের কাছে গান শিখতো, রশিদ খানজির কাছে, তাকে, দেবযানীকে আমি বললাম যে, হ্যাঁ রে দেবযানী, এরকম আমি দাদার এরকম একটা সব, যে সে কি গো, এটা রাশিদদাকে বলতে হবে, মানে বলেছে। তখন রাশিদ খান বলেছে, আরে সৌমিত্রদা তো একদম মানে বহুত किस्मत वाले हैं, ऐसा सपना मिल गया उनको। ये है अंतिम, কি বলে, রেওয়াজ, अंतिम রেওয়াজ, মানে इससे ऊपर রেওয়াজ नहीं होता। আমি চেষ্টা করে, বিশ্বাস করবে না সাউদি, আমি মনে আর নাই রে, আমি মনে করলাম যে খুব ইজি গাইতে পারবো মনে মনে, শব্দ না করে, চোখটা বন্ধ করে যখন চেষ্টা করছি না, কিছুতেই হচ্ছে না, মিল হচ্ছে না, কোথাও একটা নোটটা সরে যাচ্ছে, ভাবতে পারবে না। এত বছরের তোমার গাওয়া গান, এত প্র্যাকটিস করা গান, এত বার গেয়েছি আমার প্রিয় গান, কিন্তু গাইতে পারছি না, শব্দ না করে। মানে তুমি বলছো তুমি উচ্চারণ করবে না, বা গানটা তুমি গাও না। মানে আমি বেশ কিছুদিন করার পরে আস্তে আস্তে ওটা আমি প্র্যাকটিস করে দেখলাম যে কোনো রকমে পারছি আর কি। তো এটা আমি কয়েকজনকে বলেছি যারা আমার কাছে মানে একটু অ্যাডভাইস চায়, আমি বলি গা, কিন্তু ডোন্ট, মানে নোট যেন না সরে যায়। আর যারা বেশি ক্লোজ তাদেরকে বলি এই রেওয়াজটা খুব খুব ডিফিকাল্ট, কিন্তু দ্যাট ইজ মাই, কি বলবো, আলটিমেট রেওয়াজ। তুমি বলো যে মানে তুমি কি এখন তাহলে
অনেক গানই এইভাবে শব্দহীন মনে মনে গাওয়াটা না প্র্যাকটিস কর? না না, মিথ্যে কথা বলবো না, আমি করলেও ওইটাই করি, আচ্ছা, মনে আর নাই রে। অন্য গানও চেষ্টা করেছি, কিছুটা হয়েছে, আবার একটু এগিয়ে হঠাৎ করে দেখলাম যে নোট পাচ্ছি না, ওই নোটটা মনে আসছে না, মানে হচ্ছে না, হুম, টাচ করতে পারছি না। তুমি ভাবো শব্দ না করে নোট টাচ করা, নোট টাচ করা সাংঘাতিক ব্যাপার। আমি ওটাই মানে ভাবার চেষ্টা করছি, যারা যারা বোঝার চেষ্টা আপনারা করছি। শুনছেন এটা চেষ্টা করবেন, যারা গান গান আপনারা অবশ্যই চেষ্টা করবেন শব্দ না করে গান গাওয়া। এটা আমার উপদেশ বলবো না, আপনাদের কাছে একটা আবদার। এইটাকেই তুমি কি বলবে? পুজো, মেডিটেশন? সাধনা, মেডিটেশন। হুম। দেখো অনেক গানও তো চলে আসে যেটা তুমি হয়তো কোনোদিন কল্পনা করনি হুম, হুম, যে ওরকম তুমি ভাববে কোনোদিন। আমার বাবা বলতো, আরে তুমি এসব গান কি করে লিখেছো? একদম। বাবা বলতো তুমি জানো না কি সাংঘাতিক গান লিখেছো। আরেকজন হচ্ছে দিলীপ দা, চায়ের দোকান, হুম, হুম, ওই ওখানে রাসবিহারী হুম, হুম, সাধন অ্যাভিনিউ। দিলীপ দা বলছে তুমি জানো তুমি কি লিখেছো? আসলে একটা বাসে দেখেছিলাম, আর ফেট ইজ নাথিং বাট দ্য সার্ভেন্ট অফ আর প্রভিডেন্স। একটা বাসে লেখা, 47B, তখন সাউথ সিটি হয়নি, উষা কোম্পানি ছিল, ওইখানে 47B যেত। তো আমি লর্ডসে না নেমে ওইটা দেখে না, আবার বাসটা ওইখানে যখন পার্ক করলো ওটার দিকে তাকিয়ে আছি আমি, এটা তখন তো এইসব ক্যামেরা ছিল না। তো আমি মনে রাখলাম, মনে রেখে ওটা ভাবতে শুরু করলাম, ভেবে বেরোলো যেটা, কপালের দোষ দিয়ে তুই নিজে লুকাস নে, এ কপাল হয় না কারোর পর, এ কপাল হয় না কারোর পর, এ কপাল নিজের কর্ম করে রে, কপালের দোষ দিয়ে তুই নিজে লুকাস নে। এটা আমি ভেবে লিখেছিলাম ওই লাইনটা থেকে। তারপরে ওই পাতাটা পকেটে, জানি না কখন কি আসবে, নিয়ে হাঁটতে মর্নিং ওয়াক করে গেলাম দিলীপদার দোকানে। দিলীপদাকে বললাম, আরও কয়েকটা লাইন আসলো, দিলীপদাকে বললাম চট করে পেনটা দাও, পেনটা দিল, আমি লিখলাম। বাহির যখন খোঁজে তার অন্তর, অন্তর কেন বা খোঁজে তার বাহির, দেখো হিংসামিতে আগুন ছড়ায় বাহির জলে অন্তরে। ঠিক আছে, চোখ খুলিলে দেখে যে আধার, ভেবে দেখো, চোখ খুললে দেখে যে আধার, মক্কা কাশি যায় বারে বার, প্রায়শ্চিত্ত করতে যাও। তুমি যদি ভুল না করো তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। চোখ খুলিলে দেখে যে আধার, মক্কা কাশি যায় বারে বার, দেখো চিতার পাশে হাসে পাগল। ওই শান্টুদা যখন মারা গেছিল, তখন যখন চিতায় উঠেছিল গ্রামে, তখন একটা পাগল আছে আমাদের শ্মশানে ছিল তখন, এখন জানি না আছে কিনা, সে হা 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 করে হেসে যাচ্ছে, অথচ একটা ফুটফুটে মানুষ, যার 41 বছর বয়স, অত সুন্দর দেখতে, সবে লাইফ স্টার্ট, এইটুকু বাচ্চা আছে। চিতার পাশে হাসে পাগল, কার কপাল কে পোড়ায় রে, কপালের দোষ দিয়ে তুই নিজে লুকাস না। এই যে অন্তরাগুলো লিখেছি না, দিলীপদা পড়ে বলছে, চশমাটা উঠিয়ে বলছে তুমি লিখেছো এগুলো? মনে হয় তো এক্ষুনি লিখলাম। বলে তুমি সাংঘাতিক লিখেছো, এটা জানো না? আমি তো ইংলিশ হরফে লিখেছি। বলছে মারাত্মক, এটা আধ্যাত্মিক না কি একটা কথা, ব্যবস্থা আধ্যাত্মিক ব্যাপার, তোমার মধ্যে এসব আসলো কি করে? আমি জানি না। এবং যেখানে আরো একটা বিষয়, তোমার তো বাংলা ভাষাটাও তুমি অতটা সহজও ছিল না ছোটবেলা থেকে, দেখো শুনতে, কিন্তু I was not fluent. হ্যাঁ, আমি ধরো বাংলায় 100-এ হয়তো 60-70 পেয়ে যেতাম, পাস করে যেতাম, কিন্তু ওই জাস্ট কোনো রকমে পাস করার মতো বাংলাটা। আর আমাদের সবাই তাই, আমাদের স্কুলে সবাই তাই অভ্যস্ত ছিল না, কয়েকজন বাদে সবাই মোটামুটি 60-70-এর অ্যাভারেজ বি। কিন্তু এবার তুমি তারপরে তুমি যখন কাজে ঢুকলে, প্রফেশনে, মিডিয়াতে, তুমি টেলিগ্রাফে ইংলিশে লিখছো, হ্যাঁ, তোমার সব সময় আমি এখনো ইংলিশে লিখছি, এখনো লেখালেখি করছো যখনই লিখছো। হ্যাঁ, উপন্যাস চলছে, তুমি এর আগের উপন্যাস আদিবাসী, চুঙ্গি, তোমার ইংলিশে চলছে, কিন্তু তারপরেও তুমি যখন, মানে ভূমির গান তো আর ইংলিশে হলো না,
সেগুলো তো বাংলা। এবং এই রকম শব্দ এটা তোমাকে কে দিল, কোথা থেকে? আমি জানি না, এটা রামকানু ছাড়া হতেই পারে না। ওটাই বলছি, কমিউনিকেশন অফ মাইন্ড অ্যান্ড হার্ট, এটা যখন ঠিকঠাক থাকবে, ঠিক সুরে বাঁধা ম্যাজিক থাকে। হবে কে জানে। এটা প্রত্যেকের ক্ষেত্রে, যেই দেখুক এই অনুষ্ঠান বা যেই হোক, তাদেরকে একটু অনেস্টলি চিন্তা করলে তারা বুঝবে আমি কি বলছি। যে তুমি নিজেকে ফাঁকি দিও না। একদম। ঠাকুর বারবার বলতেন মন মুখ এক করো, তবে মনে যা মুখে তাই যেন তবে থাকে। আমি নিজের মতো করে ভাবি। হ্যাঁ। আর আমার বিশেষ কিছু মানে আমি কোনো আধ্যাত্মিক লোকও না, কিছুই না, কিন্তু হয়েছে না, বেশ কয়েকটা obviously গান। আধ্যাত্মিক তুমি না বলছো ওরকম, কিন্তু হ্যাঁ তুমি ফুললি তাই। নইলে এই অনেস্টি, এই মানে ভেতরটা তো পিওর ব্যাপারটা থাকে না। এই ব্যাপারটা তোমাকে তো আজকে থেকে না, এতগুলো বছর যখন আমি না তুমি খুব একদম পিকে সেই সময় অল্পতে থেকে দেখছি। ইমোশনাল হয়ে যাই, জানো। আমি জানি না এটা কি, এটার লক্ষণটা কি বা এটার মানেটা কি, কিন্তু আমি খুব ইমোশনাল হয়ে যাই। একটা ধরো একটা রিল দেখছি বা একটা কিছু, একটা কেউ কোনো বাচ্চাকে হেল্প করছে বা আদর করছে, বা একটা বাচ্চা তার বাবাকে হেল্প করছে, এগুলো আমাকে খুব টাচ করে ভীষণ। গরিবকে কেউ যদি হেল্প করে, এগুলো আমার ভেতরে একদম গেঁথে যায়, আমিও করতে চাই তখন। আসলে আমরা তো এই আমাদের নিজেদের ভেতরের যে স্পিরিচুয়ালিটি, এইটার খোঁজই তো আমরাও করে আসছি। যেটা আমরা বারবার বলি যে স্পিরিচুয়ালিটি মানে একদম প্রথম যেটা সৌমিত্রদা বললেন, যেটা তুমি বলছো যে মাইন্ড আর সোল, যেটা মন বলছে তুমি সেখানে তোমার আত্মাটাকে যুক্ত করো এবং সেটাই তুমি সেভাবেই বাঁচো, সেভাবেই তুমি মুখে বলো। এটাই স্পিরিচুয়ালিটি। এবং এইটা তুমি প্রকাশ পেয়েছো, এটার তোমার প্রকাশ ঘটেছে তোমার ভূমির গান লেখাতেও, গান গাওয়াতেও। ওটা যে কি করে হয়ে গেল আমি জানি না, এটা রামকানুই করে দিয়েছে ভূমি পুরো ব্যাপারটা। দেখো সুরজিতের সাথে দেখা, ও ম্যাক্স মুলারের গান গাইতো, ওর সাথে দেখা, ওকে দেখে উৎসাহিত হলাম যে বাংলায় এরকম করা যায়। ও নিজের গান লিখে গাইছে। তো তখন আমাদের ওয়েস্টার্ন ব্যান্ডে ও আসতো রিহার্সাল, তখন দু একটা গান আমরা একসাথে বাংলায়, এই না যে আমি বাংলা গান জানতাম না, কিন্তু নির্মলেন্দু বাবুর গান, কিছু অমর পাল বাবুর গান, হ্যাঁ, এই গানগুলো আমাকে বেশি টানতো। ফোক সুরের গান, ফোক বলবো না, মানে একটু ওই ধরনের সাউন্ডটা। হ্যাঁ, ওই সাউন্ড। সাগর কুলের নাইয়া, এই যে ব্যাপারটা, এটা কিন্তু হ্যাঁ আমাকে মডার্ন মিউজিকের থেকে এইগুলো বেশি টানতো। এখন হয়তো তুমি গ্রামের অরিজিন বলে সেটা অতটা প্রভাব ফেলেনি আমার মনে হয়, কিন্তু বাবা যখন আসন করতেন তখন ওই গানগুলো শুনতেন, আর এবং আমি পাশের ঘর থেকে শুনে আমার ভালো লাগতো। আচ্ছা, আমি এই বন্ধু বান্ধবদের পার্টি টাটি হলে হয়তো আমার বন্ধুরা হয়তো গিটার বাজাচ্ছে বা কিছু, আমি একটা ভাটিয়ালি গাইলাম, বলতে এই তোর গলায় কিন্তু বাংলা গানটা খারাপ লাগছে না, ভালোই লাগছে। ছোটদি শুধু বলতো হ্যাঁ তোর উচ্চারণ ঠিক নাই, তুই তো সাহেবের বেটা, সাহেব স্কুলে পড়েছিস, উচ্চারণগুলো ঠিক করা, মানে উচ্চারণ আমিকে তো আমি বলবো, আমি তো বলছি না। বলছে না, তাও বোঝা যায় যে তুই একটা মানে অন্য ব্যাকগ্রাউন্ড থেকে এসছিস, তুই বুঝিস ভাই, আমি তো বুঝি না, আমি তো গাইছি ঠিকঠাক। তো এইগুলো আছে। এখন আমার খুব ভালো লাগতো ওই ওনাদের গান শুনতে। তো ওইখান থেকে যখন আমরা একসাথে হলাম, সুরজিৎ আর আমি, তখন দু তিনটে গান রেকর্ড করে বন্ধুদের শুনিয়েছি, যখন ওরা তো পাগল হয়ে গেছে। ওরা তখন ক্যাসেটগুলো কপি করছে, ডবল ক্যাসেট প্লেয়ারে কপি করছে গান। তখন বুঝলাম যে একটা কিছু হয়েছে, ঠিকঠাক হচ্ছে। এবং সেইটা ওইখানে গিয়ে তোমরা কোথায় গিয়ে শোনালে, না ইউএনএতে গিয়ে শুনিয়ে এলে? ইউএন, মন্ট্রিয়াল জ্যাজ ফেস্টিভ্যাল, এগুলো বড় বড় ব্যাপার। এবং তোমরা যে সংস্কৃতিটা নিয়ে যাচ্ছ সেটা কিন্তু অন্য দেশের অনুকরণ করা সংস্কৃতি নয়, তোমরা একদম আমাদের মাটির সুর নিয়ে গেলে। বরঞ্চ
আমি বলবো যে আমি চুল রাখাটা ওটা তো ওটা ঠিক একটা আছে। আলাদা গল্প, হ্যাঁ। কিন্তু চুল, তারপরে রিস্ট ব্যান্ড, হুম। হ্যাঁ, তারপরে আমি যে ভূমির একটা ফেটিটা, হ্যাঁ, মাথায় পরি, একটা বাদু ব্যান্ড মতো, আগে হ্যাঁ। পড়তাম না, না। কিন্তু অনেক বছর পর ওটা আমার ভালো লেগেছিল যে একটা ভূমি লিখে হুম। যদি পড়ি। আস্তে আস্তে দেখছি সমস্ত ব্যান্ডে লম্বা চুল, লম্বা চুল মানেই ব্যান্ড হয়ে যাচ্ছে, এরকম একটা লোকের ধারণা হয়ে গেছে যে তুমি কি ব্যান্ড করো, এরকম একটা ব্যাপার। বা গান টান করো, আমি টান ব্যাপারটা না আমার ভালো লাগে না। আসে না খুব একটা। তুমি কি গান করে জিজ্ঞেস করুন না, যে টানটা জোড়ার কি দরকার আছে, কিন্তু কি করা যায়, এখন মেনে নিতে হয় এগুলো। হ্যাঁ। সো আই হ্যাভ নো প্রবলেম, ভালো লাগে যে একটা জায়গায় নিজেদের গান গিয়ে এতগুলো অনুষ্ঠান করেছি, প্রায় 1900, আরও দুটো অনুষ্ঠান হলেই 1900 অনুষ্ঠান হয়ে যাবে। এবং আমি প্রথম থেকে জানতাম যে আমরা কিন্তু টিকবো, মাটির সুরের কথা বলছো, না আমরা টিকবো, আমাদের গানও টিকবে। সেই জন্য প্রথম অনুষ্ঠান থেকে আমি আমার ডায়েরি নোট করতে শুরু করলাম, এবং আজ পর্যন্ত যে কটা শো করেছি প্রত্যেকটা শোয়ের আমার রেকর্ড আছে, নাম্বারিং আছে। ইনফ্যাক্ট আমি ওই আমাদের মেঘদূত ডিজিটালকে দিয়েছি আমার শোয়ের তালিকা, বলে কি লিস্ট, প্রথম 500টা দিয়েছি, 500টা নিয়েই তো ওরা হিমশিম খাচ্ছে। একটা বিশাল বড় একটা গিফট নিয়ে আসা হচ্ছে একদম, মানে মেঘদূত ডিজিটালের তরফ থেকে, মানে ভূমির একটা বিশাল বড় গিফট, ভূমির যাবতীয় লিসনার, শ্রোতা, ফ্যান সকলের জন্য। সেটা খুব শীঘ্র আপনারা জানতেও পারবেন। তুমি যখন আগে থেকে স্টেজে উঠে গান গাইতে, তখনও কি তুমি যে ফিলটা পেতে, যে রামকানুর ফিলিংস, না? জিরো। এটা কবে থেকে? জিরো। এটা জবের থেকে, দেখো আমরা প্রথম দিকে যখন ভূমি তৈরি করেছিলাম, তখন প্রথম 10-12-15 খানা অনুষ্ঠানে আগে বা পরে, যেটা সব ব্যান্ডই প্রায় করে, আমার চন্দ্রবিন্দু বাদে, একটু ড্রিঙ্ক করতাম। আচ্ছা। এখন তারপরে দেখলাম যে আমাদের গান যারা শুনতে আসছে তাদের মধ্যে কিন্তু কচিকাচারা আছে, সিনিয়র লোকেরা আছে। উই ক্যানট বি স্মেলিং অফ অ্যালকোহল। আমি ব্যান্ডকে রিকোয়েস্ট করে সবাই বললাম যে না, স্টপ, বন্ধ করে দিলাম। সো এই যে মানে ডিসিপ্লিন, এই ডিসিপ্লিনটা প্রত্যেকটা ব্যান্ডের ভীষণভাবে দরকার। আর দেখো, গাঁজা খেয়ে নিজেকে, এটা তুরীয় ব্যাপারে আর না কোনো কাজের কাজ হয় না। বেটার টু বি ক্লিন, বেটার টু বি একদম লেভেল হেডেড। আরে মিউজিক ইটসেলফ ইজ আ হাই, তাই না? মিউজিক কানেক্টস ইউ টু দ্য সোল, ইটারনাল সোলের সঙ্গে তুমি কানেক্ট করছো। গান তো গানই শুড বি দ্য মেইন থিং আমার, মানে যে গায়কদের বা ব্যান্ডদের কাছে, মানে মিউজিক যেন ওভার প্লে না করে দেয়। স্পিরিচুয়ালিটি এটার সাথে জানি না, কিন্তু গানটা আজকে একটা তবলা, একটা হারমোনিয়াম বলবো না, একটা কিবোর্ড, হারমোনিয়াম সবাই বাজাতে পারে না বা পায়ও না, একটা তবলা, একটা কিবোর্ড দিয়ে কিন্তু সুন্দর একটা অনুষ্ঠান করা যায়। যেটা নচিকেই দেখেছি, নচিকেতা কি সুন্দর অনুষ্ঠান করে, একটা তবলা, একটা কিবোর্ড, একটা গিটার, অসাধারণ। এখন আমাদের ব্যান্ডেও আমাদের খুব সীমিত ইনস্ট্রুমেন্ট, বেস গিটার, লিড গিটার, ড্রামস আর কিবোর্ড বা বেহালা। আমি কঙ্গায়, আর রবিন কিবোর্ড, বেহালা, এই তো। না, ও কিবোর্ডটা আর বেহালা দুটো। স্টেজে উঠছো তোমরা, ওইখানে যে ইনস্ট্রুমেন্টগুলো থাকে এবং যে গলা দিয়ে যে গানটা গাইছো, এই সবটা মিলিয়ে তোমার একটা পুজো হচ্ছে, একটা সাধনা হচ্ছে। সেই পুরো ব্যাপারটা তুমি ডেডিকেট করছো রামকানুকে। আমাকে অনেকে প্রশ্ন করেছে যে, ইনফ্যাক্ট সাহেব চ্যাটার্জি, হ্যাঁ,
ও আমাকে ও তো খুব ভালো তুমি একটা রবীন্দ্রসঙ্গীত অদ্ভুত গান। লোক, মানে তুমি কি করে করো এইভাবে, মানে কি হলো, বলছে তুমি ওরকম গান গাইছো তার সাথে তুমি ড্রাম বাজাচ্ছ, হাউ ইজ ইট পসিবল, হ্যাঁ দুটো একসাথে। আমি ড্রামটাকে কোনোদিন আলাদা ভাবিনি, হ্যাঁ ইট ইজ এ পার্ট অফ মি, হুম হুম এটা আমার একটা অংশ বলে আমি পুরো, আমি যখন হ্যাঁ আমাকে পুরো ঘিরে আছে, দাঁড়ায়, হ্যাঁ, ঘিরে দাঁড়ায়, আমি আমার মন্দিরের মধ্যে, আর ওটা আমার পুজোর আয়োজন, উপচার আয়োজন, যাই হোক। একদম। তো আমার কাছে ইজ নাথিং নিউ। কিন্তু আর একটা কথা তুমি আমাকে বলেছিলে, রামকানু তো তোমাকে একদম, রামকানুর আশীর্বাদ তোমার ওপর চিরকাল আরো আরো বহু বছর ধরে বর্ষিত হোক তোমার ওপর, তোমাদের সকলের, হরিশ্চন্দ্রপুরের সমস্ত গ্রামের মানুষদের প্রতি, আমাদের আর যে রুন সকলের সকলের, তোমার দুই কিউট কিউট পুত্রবধূর প্রতি। ভীষণ মিষ্টি একটা ফ্যামিলি। তোমার ছেলে দুটোও হয়েছে অদ্ভুত ভোলে ভালা ব্যাপার স্যাপার, বিশেষ করে আর্যেশ তো একেবারেই ভোলে ভালা দেখি। রুনও বোধহয় ওই টাইপেরই না? রুনটার একটু কেয়ারফুল, Careful. আর যে যেরকম সব সময় চলছে একগাল হাসি, এতটা হাসি। না, ওকে আমি রুনও ভীষণ কখন সিম্পল, ভীষণ মারাত্মক down to অনেস্ট, মারাত্মক অনেস্ট। এটাই স্পিরিচুয়ালিটি। এই অনেস্টিটা মানে ওকে অনেক দূর নিয়ে যাবে, আমি জানি। তাই তোমরা দু ছেলেই তাই, দুটোই তাই তোমার। হ্যাঁ, আর যেসব মানে খুব ভোলে ভালো তো, মানে ও অনেস্টি ফনেস্টিটা অনেস্ট, কিন্তু রুন যেরকম, মানে ধরো বাবা 20টা টাকা নিচ্ছি, কথার কথা, হ্যাঁ, ও 20টা টাকা নিয়ে গেল, হয়তো 15 টাকা খরচা করে 5 টাকা কিন্তু ফেরত দিয়ে যাবে। এই যে এই ছোটখাটো বিষয়গুলো থেকেই তো বোঝা যায়। দে মেক আ পারসন। আমি ওকে ব্লাইন্ডলি ট্রাস্ট করি, আমি বলি যে আমার যে কোনো ব্যাপারে তুমি আমাকে গাইড করো, আর ও করেও। আরজেশকে বলতে পারি না, কারণ ও সকাল সকাল চলে যায় অফিস, ফিরতে ফিরতে সন্ধ্যে রাত হয়ে যায়, মানে প্রচুর প্রেশারে কাজ করে। তারপরে ওরও তো বাজনা, ওরও তো একটা নিজের, তোমাদের যেহেতু রিদিম মানে সেকশনটা এখন মেন রিদিম সেকশনটা ওই ধরে থাকে, ড্রামস, হ্যাঁ ড্রামসের কাজে ও তো 10-11 বছর হয়ে গেল। হ্যাঁ অবভিয়াসলি ওটারও একটা ওর কনসেন্ট্রেশন লাগে। কিন্তু তুমি আমাকে বলো রামকানু তো আছেনই, তোমার জীবনে কি কোনোভাবে বুদ্ধিজমের কোনো ইনফ্লুয়েন্স আছে? ওম মানে পদ্মে হাম, যখনই শাক বাজে, সকালে হোক বিকেলে হোক, একবার করে আমি ওই চোখটা বন্ধ করে ওম মানে প্রেমে হামটা বলি, আঙুল দুটো এইভাবে করে, যে পজিশনেই হোক, এই বাসের হ্যান্ডেল ধরেও কিন্তু আমি এইভাবে করে নিই। মানে কতটা কনসেন্ট্রেট করলে একটা ডায়মন্ড উইচ ইজ ইন দ্য হার্ট অফ দ্য লোটাস, এইটা যেন আমাকে সরিয়ে না দেয়, আমাকে নড়িয়ে যেন না দেয়, আমি যেন ওই ফোকাসটা থেকে দূরে না যাই। দ্যাট ইজ মাই প্রেয়ার ইন বুদ্ধিজম। এবং বুদ্ধিজমে রিবার্থ তুমি বিলিভ করো, পুনর্জন্ম? আমি অনেক পড়েছি বুদ্ধিজম নিয়ে, এবং একটা জায়গা আমি তোমাকে বলছি, সোগ্যাল রিনপোচে বলে একজন রিনপোচে, উনি লিখছেন যে ওনার বইয়ে দি আর্ট অফ লিভিং অর ডাইং অর সামথিং, আমার বইটার নামটা মনে নেই, যে ওনার যে গুরু ছিল, গুরু ওকে এত ভালোবাসতো, ওর উপর ভরসা করতো ওই মনেস্ট্রির জন্য টিবেটে, যে উনি বলছেন যে আমি এই সময় দেহত্যাগ করব, তোমরা সবাই থেকো। তখন সবাই প্রেয়ার করছে এবং উনি দেহ থেকে বেরিয়ে গেছেন। তারপরে উনি আবার দেহের মধ্যে প্রবেশ করলেন, করে বলছেন ওয়ের সোগ্যাল, সোগ্যাল কোথায়? ও বাইরে ছিল। আচ্ছা, কলেম। তারপর সোগ্যাল যখন এসছে আই এম সরি বলে কোনো কাজে হয়তো বেরিয়েছিল, তখন বললো নাও আই ক্যান গো বলে চলে গেল। এবং একটা জায়গায় বলছে যে আমাকে পাবে 5 বছর কি 6 বছর পরে,
মাইসোরের একটা মন্দিরে somebody will be pulling your robe. আচ্ছা One child will pull your robe. Urchin. আচ্ছা That urchin will be me. ও, আচ্ছা ভাবো, সে বলে যাচ্ছে যে 5 বছর পর কি 6 বছর পর, আমার ঠিক মনে নেই, যে আমি তোমার রোবটা ধরে টানবো 5 বছর পর, সেটা আমি। ভাবা যায়? আপনারা এইখানে এসে বন্ধুরা যারা শুনছেন তারা নিশ্চয়ই রিলেট করতে পারবেন যে আমরা আমাদের মহাজীবনের কথায় বিবেকানন্দ কি বলে গিয়েছিলেন যোগানন্দ, পরমহংস যোগানন্দের আসার ব্যাপারে একটি বাচ্চা ছেলেকে, যে সত্যি এই পরমাত্মারা আসলে কোথায় কোথায় কিভাবে ছড়িয়ে থাকেন তারা যে বলে যেতে পারেন, এটা আজকে সমুদ্রের কথায় আবারও সেটা সামনে এলো এবং অন্যভাবে এলো। আসলে সেই সবার সাথে সবারই কানেকশানটা খুব সুন্দর করে থাকে। আর এই পর্যন্তই, এরপরে আর কোনো কথা হয় না। সকলের মনের দৃষ্টি, মনের আলো জ্বেলে উঠুক, মনের আলোয় চারপাশটা আলোকিত হোক, মনের দৃষ্টি দিয়ে, অন্তর্দৃষ্টি দিয়ে চারপাশটা দেখুন, বেঁচে থাকা আরও সুন্দর হোক, জগৎ সুন্দর হোক। আজ এই পর্যন্তই। সকালে ভালো থাকুন, সুন্দর হয়ে থাকুন, সুন্দরভাবে বাঁচুন, আর আমাদের সঙ্গে থাকুন, আর শুনতে থাকুন প্যাস্টেল স্পিরিচুয়াল, আপনার আমার সকলের ভালো থাকার পাসওয়ার্ড।